তিস্তা প্রকল্পে ঢাকার পাশে আছে বেইজিং এরকমভাবে আশ্বস্ত করেছে, কিন্তু সেই সাথে সংবাদ মাধ্যমগুলো বলছে যে গভীর পর্যবেক্ষণে ভারত, অর্থাৎ ভারত নিশ্চিতভাবে এটা নিয়ে অনেক পর্যবেক্ষণের মধ্যে রাখবে। প্রকল্পটি নিয়ে আসলে ভূ রাজনৈতিক কোনো চ্যালেঞ্জ কি আপনারা দেখতে পান? দেখেন, তিস্তা মহাপরিকল্পনা বা পদ্মা ব্যারেজ বা তিস্তা ব্যারেজ এটা কিন্তু আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা শুভকর, মানে এটা একটা আশার একটা প্রদীপ। কিন্তু ব্যাপার হচ্ছে এটা এতদিন পর্যন্ত, যেমন তিস্তা ব্যারেজ এতদিন পর্যন্ত ঝুলে ছিল কেন? পশ্চিমবঙ্গ ছিল এক সরকার, ভারতে ছিল আরেকটা সরকার। এই জন্য তখন পশ্চিমবঙ্গ ভারত মেইন সরকারের দিকে দিত, মেইন সরকার পশ্চিমবঙ্গকে বলতো। কিন্তু এবারের যখন তাদের সরকারটা একই হয়েছে, এখন কিন্তু তারা সে অজুহাতটা দিতে পারবে না। কিন্তু আলটিমেটলি তারা তিস্তা ব্যারেজটা বাস্তবায়ন হতে তারা দিবে না। কারণ আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে যে রাজনীতি পরিবর্তন হয়েছে, শুভেন্দু যে ক্ষমতা আসছে, তারা কিন্তু পুরো বাংলাদেশ বিদ্বেষী। এবং বাংলাদেশ বিদ্বেষী সে তো কদিন আগে বলেছেন যে শেখ হাসিনাকে সে পাঠিয়ে দিবেন, প্রধানমন্ত্রী হিসেবে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এবং সে এত বিদ্বেষী একটা মানুষ, সে যখন পশ্চিমবঙ্গের ক্ষমতা থাকবে, আপনি দেখেছেন ভারত কিন্তু বাংলাদেশকে এখন সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ মনে করছে। আপনি দেখেছেন ভারতের কোন হাই কমিশনার, যিনি রাজনীতিবিদ, কোন হাই কমিশনারকে আমাদের দেশে পাঠিয়েছেন এই প্রথম কিন্তু। এবং কি যাকে পাঠিয়েছেন তাকে কিন্তু তারা ক্যাবিনেট মিনিস্টার হিসেবে ঘোষণা করেছেন। ইতিপূর্বে 3বার ক্যাবিনেট মিনিস্টার তারা বিভিন্ন হাই কমিশনারকে ঘোষণা করেছে। অবশ্যই আপনি ইতিপূর্বে তারা 3বার এর আগে ক্যাবিনেট মিনিস্টার হিসেবে ঘোষণা করেছেন। এর আগে আমেরিকাতে একবার, চায়নাতে একবার, রাশিয়াতে একবার। তার মানে দেখেন, বড় বড় সুপার পাওয়ার যে রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশকে তারা গুরুত্ব দিচ্ছে। না হলেই তারা একটা রাজনীতিবিদকে পাঠাতো না এবং তাকে ক্যাবিনেট মিনিস্টার হিসেবে ঘোষণা করতো না। তার মানে বাংলাদেশকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করছে। এখন দেখেন, আমরা যখন তিস্তা ব্যারেজ নিয়ে যখন চায়না বাংলাদেশের সাথে যখন একটা এমওইউ হয়েছে এবং বলেছে যদি তিস্তা ব্যারেজ বাস্তবায়ন করা হয় তার 55% অর্থায়ন চায়না করবে, তখন কিন্তু ইন্ডিয়ান পররাষ্ট্র থেকে কিন্তু একটা প্রতিবাদ জানানো হয়েছে। এবং এর বিপরীতে কিন্তু চায়নাও প্রতিবাদ জানিয়েছে যে এটা আমাদের বাংলাদেশের সাথে আমাদের একটা সম্পর্কের জন্য করছে, আমরা তৃতীয় কোনো রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য সেটা করছি না। এটা যদি বুঝাইতে সক্ষম না হয়, তাহলে উইদাউট ভারতের কনসার্ন আমরা কি আসলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে পারবো কিনা? বাস্তবায়ন করতে পারবো, কিন্তু এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হবে। কারণ শুধুমাত্র আপনি তিস্তা ব্যারেজ করলেন, পানি আটকা রাখলেন, কিন্তু আন্তর্জাতিক নদীগুলো আছে, এগুলো তো আন্তর্জাতিক নদী। এই নদীগুলো পানিটা আন্তর্জাতিক আইন আছে, সেই পানিগুলো কতটুকু আটকে রাখবে, কতটুকু তারা আমাদেরকে প্রদান করবে। শুধুমাত্র একটা ব্যারেজ করলেন এত টাকা এতে, চায়না কিন্তু 55% আমাদেরকে দিচ্ছে। তার মানে চায়না কিন্তু একটা ব্যবসায়িক চিন্তা সবসময় থাকে, ওদের রাজনীতি থেকে যত বেশি না তার চেয়ে বেশি থাকে ব্যবসায়িক চিন্তা। চায়না কিন্তু এর বড় বড় প্রকল্পে ইতিপূর্বে যখনই তারা এই অনুদান দিয়েছে বা তারা প্রদান করেছে বড় বড়, আপনি দেখেন শ্রীলঙ্কা যে দেউলিয়া হয়েছে চায়নার একটা বড় একটা প্রজেক্টের কারণে, শ্রীলঙ্কা কিন্তু পরবর্তী দেউলিয়া হয়েছে শুধুমাত্র ওই প্রজেক্টের কারণে। তো সুতরাং তারা যে আমাদেরকে 55% টাকা দিবে, কিভাবে দিবে? এই জন্য বিরোধী দল থেকে কিন্তু বলা হয়েছে যে প্রকাশ করা হোক এমওইটা, কোন কোন এমওইগুলো হয়েছে, 17টা চুক্তি হয়েছে, এগুলো প্রকাশ করা হোক, কোন সত্ত্বে হয়েছে সেটাও প্রকাশ করা হোক। কারণ আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন ইউনুস সরকার যখন চায়না সফরে গিয়েছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ইউনুস সাহেবের সাথে চায়নার যে চুক্তিগুলো হয়েছে এটা প্রকাশ করা হোক। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সাথে চায়নার সাথে 17-18টা কি হয়েছে এখনো পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু প্রকাশ করা হয়নি।